গুড মর্নিং সবাইকে। আজ আমি যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটা এখন মোস্ট বার্নিং টপিক, এইচপিভি ভ্যাকসিনেশন। তো গত মঙ্গলবারই আমাদের ব্লক লেভেল থেকে এটির বিষয়ে ট্রেনিং দেওয়া হয়েছে। তো যতটুকু আমি বুঝেছি সেটা নিয়ে আপনাদের সাথে একটু আলোচনা করে নিতে চাই, যাতে সকলের কাছে মিনিমাম যে নলেজটুকু থাকা দরকার এই ভ্যাকসিনেশনের আগে, বা যা যা কোয়ারিজগুলো উঠে আসছে সেইগুলো যাতে একটু ক্লিয়ার হয়ে যায়, সেই জন্য এই ভিডিওটা দেখলে আপনাদের অনেকটাই সেই ক্লিয়ারেন্সটা চলে আসবে। প্রথমেই বলি এইচপিভি ভ্যাকসিনেশন। এইচপিভি ভাইরাস থেকে যে সার্ভাইকেল ক্যান্সারটি হচ্ছে তার ফুল ফর্মটি হলো হিউম্যান প্যাপিলোমা ভাইরাস এইচপিভি, যেটা মেনলি সার্ভাইকেল ক্যান্সারের জন্য দায়ী। তাহলে সার্ভাইকেল ক্যান্সারটা কি না, গর্ভাশয়ের নিচের দিকে যে সার্ভিক্স থাকে বা জরায়ু থাকে, সেই জরায়ুতে যদি ক্যান্সার হয় সেটাকে আমরা সার্ভাইকেল ক্যান্সার হিসাবে জানি। 99.7% সার্ভাইকেল ক্যান্সার মেনলি আমাদের যে জেনিটাল ট্র্যাক্ট আছে তাতে ক্রমাগত কোনো ইনফেকশনের জন্য সেটা হয়ে থাকে, এবং দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রেই মেয়েদের যে রিপ্রোডাক্টিভ ট্র্যাক্টে যে ইনফেকশন বারবার বললাম এইচপিভি ভ্যাকসিনেশনের জন্য হচ্ছে, এবং সেটা বেশিরভাগ ক্ষেত্রেই অ্যাসিমটোমেটিক থাকে, এবং যখন এটা সার্ভাইকেল ক্যান্সারের রূপ নেয় বারবার ইনফেকশনটা হলে, তখন সেটা আমাদের রেজাল্ট হিসাবে সার্ভাইকেল ক্যান্সারে পরিণত হয়। এবং প্রথমের দিকে আমাদের কোনো সিমটম থাকে না বলে বুঝতে পারি না, কিন্তু যখন যেটা ক্রনিক স্টেজে চলে যায় সেক্ষেত্রে তখন আমরা সিমটমস হিসাবে সার্ভাইকেল ক্যান্সার আসে। এবং কি ওয়ার্ল্ড ওয়াইডে আমাদের যেটা গবেষণায় দেখা গেছে, মেয়েদের ক্ষেত্রে ফার্স্ট ক্যান্সার হিসাবে ব্রেস্ট ক্যান্সারকে ধরা হচ্ছে, এবং সেকেন্ড যে ক্যান্সার হিসাবে সার্ভাইকেল ক্যান্সারটা এখন ওয়ার্ল্ড ওয়াইডে ছড়িয়ে পড়েছে। সেই জন্যই গভর্নমেন্ট স্ট্র্যাটেজি অনুযায়ী যাতে আমরা এটা দূরীকরণ করতে পারি, সেই জন্য এইচপিভি ভ্যাকসিনেশনটাকে স্টার্ট করা হচ্ছে। এরপর যেটাকে আপনাদেরকে বোঝাবো, দ্য গ্লোবাল স্ট্র্যাটেজি টু এলিমিনেট সার্ভাইকেল ক্যান্সার বাই 2030। এখানে গ্লোবাল স্ট্র্যাটেজিতে কি বলেছে, 90-70-90 টার্গেট, যেটা 2030-এর মধ্যে আমাদের সমস্ত কান্ট্রিতে অ্যাচিভ করতে হবে। তার প্রথম যে 90%, সেখানে কি বলা হচ্ছে না, 15-র নিচে 14 বছর কমপ্লিট হয়ে গেছে কিন্তু 15 বছরের বার্থডে সেলিব্রেট এখনও হয়নি, এই যে পপুলেশনটা গার্ল চাইল্ড, তাদেরকে 90% আমাদেরকে ভ্যাকসিনেটেড করতে হবে। এটা হচ্ছে যে ফার্স্ট 90-র মিনিংটা। তারপরে যে 70% বলা হচ্ছে, 70%-এর মধ্যে বলা হচ্ছে কি না, অফ ওমেন আর স্ক্রিনড উইথ হাই পারফরমেন্স টেস্ট বাই 35 ইয়ার্স অফ এজ অ্যান্ড এগেন বাই 45 ইয়ার্স অফ এজ। আমরা যেটা সার্ভাইকেল ক্যান্সারের জন্য স্ক্রিনিং টেস্ট হিসেবে ধরি ভিআইএ, ভিজুয়াল ইন্সপেকশন উইথ অ্যাসিটিক অ্যাসিড, সেই টেস্টটাকে আমাদের 70% মতো কভারেজ করতে হবে। এবং লাস্ট যে 90%টা আছে তার মিনিংটা কি না, যারা অলরেডি সার্ভাইকেল ক্যান্সারে অ্যাফেক্টেড তাদেরকে 90% পেশেন্টদেরকে আমাকে আন্ডার ট্রিটমেন্টে আনতে হবে। এইটাই হচ্ছে যে তার লাস্ট 90%-এর মিনিং। তাহলে 90-70-90 এটা বোঝা গেল। এবার হিউম্যান প্যাপিলোমা ভাইরাসটা সম্পর্কে একটু জেনে নিই। এটা মেনলি ডিএনএ ভাইরাস, ডাবল স্ট্যান্ডার্ড একটা ডিএনএ জিনোম, এটা কিন্তু নন এনভেলপড, এবং কি এর কিন্তু 200 ধরনেরও বেশি টাইপ আছে। এই এইচপিভির 200-রও বেশি টাইপ আছে। তার মধ্যে যেগুলো হাই রিস্ক টাইপ সেগুলো হচ্ছে যে কারেন্টলি 17টা এইচপিভি টাইপস হচ্ছে যে দেখা যাচ্ছে সব থেকে বেশি হাই রিস্কের মধ্যে পড়ছে, যার মধ্যে 16, 18, 45, 33, 58, 31, 52, 35, 39, 56, 51, 68, 73, 26, 69, 82, এই 17টা টাইপকে হাই রিস্ক টাইপের মধ্যে ধরা হয়েছে, যার মধ্যে টাইপ নম্বর 16 এবং 18 হচ্ছে যে মেনলি সার্ভাইকেল ক্যান্সারের জন্য দায়ী। আমাদের 77% যে ক্যান্সারটা হচ্ছে সার্ভিক্সের, তার টাইপের এই দুটো টাইপ, এইচপিভি 16 এবং এইচপিভি 18 একসাথে সার্ভাইকেল ক্যান্সারের জন্য দায়ী। আর আমাদের যে ভ্যাকসিনেশনটা আমাদের গভর্নমেন্ট অনুযায়ী দেওয়া হচ্ছে, তার মধ্যে কোয়াড্রিভ্যালেন্ট টাইপ আছে, মানে 4টে টাইপ আছে, টাইপ 6, টাইপ 11,
টাইপ 16 এবং টাইপ 18, এই 4টা টাইপের মিশ্রণে আমাদের ভ্যাকসিনটা তৈরি হয়েছে। সেজন্য এটাকে কোয়াড্রিভ্যালেন্ট এইচপিভি ভ্যাকসিন বলা হচ্ছে। এছাড়াও আরও 3টে টাইপ আমাদের হচ্ছে যে প্রাইভেটে অ্যাভেলেবেল আছে, সেইগুলো আমি পরে আপনাদের সাথে একটু আলোচনা করছি। এখন আমি যেটা বলবো সেটা হচ্ছে যে গার্ডাসিল 4, যেটা আমাদের গভর্নমেন্টের মাধ্যমে সাপ্লাই দেওয়া হচ্ছে। গার্ডাসিল 4 4টা প্রথমেই বললাম, এর মধ্যে 4টে কোয়াড্রিভ্যালেন্ট। দেখুন 6, 11, 16 এবং 18, এবং এই ভ্যাকসিনটাও 2 to 8 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে রাখতে হয়। এটা হচ্ছে যে ফ্রিজ সেন্সিটিভ, এবং এর ভিভিএম হচ্ছে যে 30। এটা একটা সিঙ্গেল ডোজ শিডিউল, একটা ভ্যাকসিনে একজন গার্লকেই আমি ইনজেক্ট করতে পারবো। কীভাবে দেয়া হবে, এবং আইএমের মাধ্যমে দেব লেফট আপার আর্মে 0.5 ml। এবার আমাদের যে সরকারিভাবে যে এইচপিভি ক্যাম্পেইনটা করা হচ্ছে সেটা কিন্তু 3 মাসের স্ট্র্যাটেজি, যেটা 13 মেতে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বিধাননগর স্টেট জেনারেল হসপিটাল থেকে উদ্বোধন করবে, এবং আমাদের সমস্ত স্বাস্থ্যকেন্দ্রগুলোতেও হসপিটালগুলোতেও কিন্তু চালু হয়ে যাচ্ছে। আমাদের আন্ডারে বিদ্যাসাগর বিপিএসসি এবং নতুক পিএসসিতে এই দুটো জায়গাতে আমাদের ক্যাম্পেইন মোডে 3 মাস ধরে ভ্যাকসিনেশন চলবে, এবং 30শে মেই কিন্তু উদ্বোধন হবে। এবং আমাদের এই বিদ্যাসাগর বিপিএসসি এবং নতুক পিএসসির মধ্যে 45টা যে আন্ডারে ওর সুস্বাস্থ্য কেন্দ্রগুলি আছে, তার যে সমস্ত বেনিফিশিয়ারিরা আছে তারা কিন্তু এই দুটো জায়গা থেকে ভ্যাকসিনেশনগুলি পাবে 30শে মের পর থেকে। এবং তার জন্য ভ্যাকসিনেশন পাওয়ার জন্য আশা দিদিমণিদের সাথে যোগাযোগ বা এসএসকেতে এসে যোগাযোগ করতে হবে। অলরেডি আশা দিদিমণিরা তাদের হচ্ছে যে ফর্মেট আছে সেই ফর্মেট ফিল আপ করে সেন্টারে জমা করেছে, সেই ওয়াইজই আমাদেরকে ডেট দেওয়া হবে, এবং সেই ডেটে আশা দিদিমণিরা সাথে নিয়ে গিয়ে ভ্যাকসিনেশনটা দেওয়া হবে। তাহলে টার্গেট পপুলেশন কারা না, গার্লস এজেড 14 ইয়ার্স, দোজ হু হ্যাভ সেলিব্রেটেড দেয়ার 14th বার্থডে বাট নট ইয়েট সেলিব্রেটেড দেয়ার 15th বার্থডে। কথাটার মানে কি হলো না, যে সমস্ত মেয়েরা 14 বছরের বার্থডে সেলিব্রেশন হয়ে গেছে কিন্তু 15 বছরের বার্থডে এখনও হয়নি, তারা কিন্তু এই টার্গেট জোনের মধ্যে পড়ছে, এবং তারাই হচ্ছে যে ভ্যাকসিনেশনটা সরকারিভাবে পাবে। এই টার্গেটটা কতটা হতে পারে না, টোটাল পপুলেশনের 1% কিন্তু গার্লস এজেড 14 ইয়ার্স হিসেবে ধরা হচ্ছে। তাহলে একটা যদি ধরে নিই আমাদের আশা দিদিমণিরা 1000 পপুলেশনে কাজ করে, সেই হিসাবে প্রতি 1000 পপুলেশনে মোটামুটি ওই 10 জন মতো মানে গার্লস 14 এজের মধ্যে পড়ছে, 14 ইয়ার্স এজের মধ্যে পড়ছে। ভ্যাকসিনেশন টিমে কারা থাকবে, ভ্যাকসিনেটার হিসেবে থাকবে এএনএম দিদিরা, নার্সরা থাকবে, সিএইচওরা থাকবে, এলএইচভি থাকবে, মোবিলাইজার হিসাবে আশা, এডাব্লিউডাব্লিউ লিঙ্ক ওয়ার্কার, মেনলি আশারাই এই কাজটা করবে। এছাড়াও আমরা এডাব্লিউডাব্লিউ লিঙ্ক ওয়ার্কার যারা আছে তাদেরও সাহায্য নেব। ভেরিফায়ার হিসেবে কারা না, হেলথ ফেসিলিটি স্টাফ যারা আছেন, ভলেন্টিয়ার, ফিল্ড মনিটর, মহিলা আরোগ্য সমিতি, জন আরোগ্য সমিতি, হেলথ স্টাফ, এই সমস্ত সবাই মিলে ভ্যাকসিনেশন টিমের মধ্যে আমরা আছি। তো এবার আমি আপনাদেরকে বলবো যে একটু আগে আপনাদেরকে বলছিলাম যে এছাড়াও আরও 3টে টাইপের হচ্ছে যে ভ্যাকসিন হচ্ছে যে অ্যাভেলেবেল আছে। সেক্ষেত্রে গার্ডাসিল 4 হচ্ছে যে আমাদের গভর্নমেন্ট সাপ্লাই আছে। এছাড়া যে আরও 3টি টাইপ প্রাইভেটে অ্যাভেলেবেল পাবেন, সেটা হচ্ছে যে গার্ডাসিল 9, যেটা সবচেয়ে মানে ভালো হিসাবে ধরা হচ্ছে এখনও পর্যন্ত, এটা সবথেকে বেস্ট ধরা হচ্ছে, 9টা টাইপের মধ্যে আছে। এছাড়া আছে সার্ভারিক্স, CERVARIX সার্ভারিক্স, আর আরেকটা যেটা আছে সার্ভাভ্যাক, CERVAVAC। তাহলে এই 4টে টাইপ আমাদের এখনও পর্যন্ত এইচপিভি ভ্যাকসিনেশনের জন্য অ্যাভেলেবেল আছে। 3টে প্রাইভেটে পাওয়া যাচ্ছে, মানে 4টেই প্রাইভেটে সবগুলোই আছে, কিন্তু আমাদের গভর্নমেন্ট সাপ্লাইয়ে গার্ডাসিল 4ই অ্যাভেলেবেল। এবার আমি আপনাদের সাথে কিছু কোয়েশ্চেনারিজ নিয়ে আলোচনা করব। যেহেতু এটা নতুন প্রজেক্ট, সেক্ষেত্রে আমরা যারা ফিল্ড লেভেলে কাজ করি, বিশেষত আশা দিদিমণিরা যেহেতু পাবলিকদেরকে মোটিভেট করে আনবেন, বা আমরাও যে তাদেরকে সেন্সিটাইজেশন করব, সেক্ষেত্রে কিন্তু আমরা অনেক কোশ্চেনের সম্মুখীন হতে পারি। সেক্ষেত্রে আমাদের সেই কোয়ারিজগুলো নিজেদেরকে আগে জেনে নিতে হবে, সেই হিসাবে আমরা পাবলিককে মোটিভেট করতে পারবো, তাহলে তারাও বিষয়টি নিয়ে বুঝতে পারবে।
প্রথমেই যেই কোশ্চেনটা পাবলিকরা বলতে পারে যে আমরা কেন দেবো এই ভ্যাকসিনটা, তো সেক্ষেত্রে আমরা বোঝাতে পারি গার্জেনদের যে মেয়েদের ক্ষেত্রে সেকেন্ড মোস্ট বার্নিং হচ্ছে যে ক্যান্সার হচ্ছে যে সার্ভাইকেল ক্যান্সার, প্রথমে ব্রেস্ট ক্যান্সার, দ্বিতীয়ত সার্ভাইকেল ক্যান্সার। সেক্ষেত্রে আমরা যদি এই ভ্যাকসিনেশনটা দিতে পারি মেয়েদেরকে, তাহলে 90% চান্স হচ্ছে যে আমাদের ক্যান্সারের কমে যাচ্ছে, মানে প্রোটেকশানটা আমাদের 90% দিচ্ছে। সেক্ষেত্রে এটা সরকারিভাবে চালু করা হয়েছে। এই ভ্যাকসিনেশনটা দিলে আপনার মেয়ে সার্ভাইকেল ক্যান্সার থেকে প্রোটেক্টেড থাকবে, এটা আমরা বোঝাতে পারি। এছাড়া যদি তারা কোয়ারি করে যে এই ভ্যাকসিনেশনটা কতটা সেফ, তো সেক্ষেত্রে আমরা বলতে পারি যে এই ভ্যাকসিনেশন মানে খুবই নিরাপদ। যে মানে স্টাডিতে দেখা গেছে অলরেডি ওয়ার্ল্ড ওয়াইডে 5 কোটি মানে মেয়ে ভ্যাকসিনেটেড। সেক্ষেত্রে আমাদের ওয়েস্ট বেঙ্গলে অনেক পরে এই স্ট্র্যাটেজিটা এসেছে, এই রিসেন্ট আসছে। সেক্ষেত্রে এর আগে যেহেতু 5 কোটি হচ্ছে যে মহিলারা ভ্যাকসিনেটেড হয়েছে এবং তাদের কোনো সিভিয়ার বা সিরিয়াস AFI রিয়েকশন দেখা যায়নি। যেটুকু ভ্যাকসিনেশনের পরে সাধারণ জ্বর বা ব্যথা ফোলা যেটা থাকে সেটা তো খুবই কমন, এছাড়া এর কোনো সাইড এফেক্ট নেই। সেক্ষেত্রে আমরা বলতে পারি যে এই ভ্যাকসিনেশন খুবই সেফ এবং এটা দিলে ওই মাইল্ড সাইড এফেক্ট যেগুলো আমরা বলে রাখতে পারি, জ্বর বা ইঞ্জেকশনের সাইডে ব্যথা ফোলা, এগুলো থাকতে পারে, যেগুলো কিনা 2-3 দিনের মধ্যেই কিন্তু ঠিক হয়ে যায় নিজে নিজে। আর আরেকটা ব্যাপারে মোটিভেট করতে পারি যে আমাদের এই ভ্যাকসিনেশনটা যদি প্রাইভেটে নিতে চাই সেক্ষেত্রে খুবই কস্টলি। একটা ভ্যাকসিনের দাম হচ্ছে যে 4000 টাকা। সেক্ষেত্রে সরকারিভাবে আমাদেরকে এটা ফ্রিতে দেওয়া হচ্ছে মহিলাদেরকে, তাই এই ভ্যাকসিনটা নেওয়া খুবই জরুরি। আচ্ছা, এবার যেটা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, সবাই বলতে পারে যে দিদিমণি আমরা তো হচ্ছে যে ফোনে আরে দেখছি 3টে করে ডোজ অ্যাভেলেবেল আছে, বা ধরুন হচ্ছে যে সবাইকে দেয়া হচ্ছে 9 বছর থেকে 14 বছর, এবং কেউ কেউ দেখাচ্ছে আবার 45 বছর পর্যন্ত আমরা ভ্যাকসিনটা নিতে পারি, তাহলে আমরা এখানে কেন তোমরা শুধু 14 বছরের মেয়েদেরকেই দিচ্ছ? সেক্ষেত্রে আমরা প্রথমেই বলি যে একটা সিঙ্গেল ডোজ HPV ভ্যাকসিনের জন্য ভ্যাকসিনটাই আমাদের এফেক্টিভ। 90% প্রোটেকশন কিন্তু ওই সিঙ্গেল ডোজ থেকেই আসছে। সেক্ষেত্রে সেই জন্যই গভর্নমেন্ট সাপ্লাই হিসাবে সিঙ্গেল শট ডোজটাকেই বেছে নেওয়া হয়েছে। প্রাইভেটে যারা নিচ্ছেন তাদেরকে 3টে করে ডোজ নিতে হচ্ছে, 0, 2 মান্থস এবং 6 মান্থসের যে ডোজটা আছে সেটা নেওয়া হচ্ছে, এবং প্রাইভেটে 9 থেকে 14, ইভেন 45 ইয়ার্স পর্যন্ত আমরা নিতে পারি। কিন্তু গভর্নমেন্ট সাপ্লাইয়ে যেটা এখন শুরু করেছে, অ্যাট ফার্স্ট স্টার্টিংয়ে আমাদেরকে 14 to 15 ইয়ার্স গার্ল চাইল্ডদেরকেই দেওয়া হচ্ছে, যেহেতু এই এজের মেয়েরা হচ্ছে যে মেনলি আনম্যারিড থাকে, এবং আনম্যারিড অবস্থায় এই ভ্যাকসিনেশনটা নিলে সেক্ষেত্রে মোস্টলি এফেক্টিভ হয় ভ্যাকসিনটা। হোয়াট ইজ দ্য ডেলিভারি স্ট্র্যাটেজি ফর HPV ভ্যাকসিনেশন? কি বলছে এক্ষেত্রে না, HPV ভ্যাকসিন উইল বি ইন্ট্রোডিউস ইন ইন্ডিয়া ইন এ ক্যাম্পেন মোড ফর এ সিঙ্গেল এজ cohort of 14 years old girls who have celebrated their 14th birthday but are yet to celebrate their 15th birthday. Campaign duration 3 months. এখানে আমি আগেও বলেছি যে এজ গ্রুপটা কোনটা ধরা হচ্ছে, 14 to 15 ইয়ার্স যারা গার্ল আছে, মানে 14 বছরের বার্থডে সেলিব্রেশন হয়ে গেছে কিন্তু 15 বছরের বার্থডে এখনও সেলিব্রেশন হয়নি, সেই গার্ল চাইল্ডগুলোকে আমরা এই এজ গ্রুপের মধ্যে নিচ্ছি। 3 মাসের মধ্যে 3 মাসের এই ক্যাম্পেন মোডে এই ভ্যাকসিনেশনটা হচ্ছে, যেক্ষেত্রে CCP পয়েন্টগুলোতে হচ্ছে। আমাদের ক্ষেত্রে বললাম আমরা বিদ্যাসাগর BPSC এবং নতুক PSCতে হবে, এবং এই ভ্যাকসিনেশনটা এই 3 মাস ক্যাম্পেন মোডের পরে হয়তো বা রুটিন ইমিউনাইজেশনের সাথে পরে এটা চলতে থাকবে কন্টিনিউ। সেশন সাইট আর টাইমিংটা নিয়ে কি বলছে না, 8টা থেকে সকাল 8টা থেকে দুপুর 2টো পর্যন্ত সেশন সাইট খোলা থাকবে, এবং গভর্নমেন্ট হলিডে এবং সানডে বাদে ওয়ার্কিং ডেতে সব দিনই কিন্তু ভ্যাকসিনেশনটা চলবে। টাইমিংটা ফ্লেক্সিবল, যদি ইভিনিং সেশনে কারোর মানে যদি অনেক বেশি ভ্যাকসিন মানে থাকে, সেক্ষেত্রে মানে বেনিফিশিয়ারি থাকে, সেক্ষেত্রে আমরা ইভিনিং টাইমেও সেশন অ্যাড করা যেতে পারে, সেটা প্রয়োজন অনুযায়ী। আচ্ছা, নেক্সট যেটা কোশ্চেন আসতে পারে, বলতেই পারে কেউ হয়তো 13 বছর 11 মাস
সে তার বাচ্চাকে এনে বলল যে আমার পাশের বাড়ির বাচ্চাটা পাচ্ছে, আমার কেন হবে না। সেক্ষেত্রে আমরা বলতে পারি যে আমাদের এই প্রোগ্রামের আন্ডারে অনলি যারা 14 to 15 মধ্যে এলিজিবল তারাই পাচ্ছে, কিন্তু আমরা তারা নিতে চাইলে নিতে পারে, অবশ্যই প্রাইভেটের ক্ষেত্রে আমরা সাজেশন করতে পারি, বা যাদের এখনও 14 হয়নি তাদেরকে আমরা একটু অপেক্ষা করতে বলতে পারি, কারণ কি না অলরেডি বলা হয়েছে 3 মাসের পরে আমরা এটা রুটিন ইমিউনাইজেশনের সাথে হয়তো স্টার্ট হবে, সেক্ষেত্রে তাদেরকে বলতে পারি অপেক্ষা করতে। কিন্তু যারা 15 পেরিয়ে গেছে তারা যদি ভ্যাকসিনেশন নেওয়ার জন্য জোরজবস্তি করে, আমরা তাদেরকে স্ট্রিক্টলি বলে দেবো যে গভর্নমেন্ট সাপ্লাই থেকে আপনারা পাবেন না, যদি পারেন অবশ্যই প্রাইভেট থেকে নিতে পারেন। Should the HPV vaccine be given to an eligible girl visiting from another state? যদি বাইরের স্টেট থেকে কোনো ক্যান্ডিডেট আসে এই এজ গ্রুপের মধ্যে, তাহলে কি তাকে আমরা ভ্যাকসিন দেবো? সেক্ষেত্রে কি না, হ্যাঁ আমরা দিতে পারবো তাকে। তার আগে আমাদেরকে কনফার্ম হয়ে নিতে হবে যে সে ভ্যাকসিনেশনটা পায়নি, তাহলে তার যদি কোনো ডকুমেন্ট আছে কি না আমাদেরকে জেনে নিতে হবে। প্রথমে আমরা কোয়ারি করবো মা বাবাকে যে পেয়েছে কিনা, যেহেতু বাইরের স্টেটে অলরেডি আগে থেকেই স্টার্ট হয়েছে, সেক্ষেত্রে আমাদেরকে ফার্স্টলি জেনে নিতে হবে যে সে ভ্যাকসিনেশনটা পেয়েছে কিনা। যদি না পেয়ে থাকে তাহলে আমরা এখানে তাকে দিতে পারি ভ্যাকসিনটা। আচ্ছা, কিছু কমন সাইড এফেক্ট অ্যাডভার্স ইভেন্ট ফলোয়িং ইমিউনাইজেশন, যেটাকে বলা হয় AEFI। সেক্ষেত্রে এই ভ্যাকসিনেশনের ক্ষেত্রে কী কী দেখা যেতে পারে, প্রথমেই বলেছি কিছু মাইনর AEFI দেখা যায়। সিভিয়ার বা সিরিয়াস যে টাইপের AEFIগুলো থাকে অন্যান্য ভ্যাকসিনেশনে হতে পারে, এই ভ্যাকসিনের ক্ষেত্রে কিন্তু এরকম কোনো সাইড এফেক্ট এখনও পর্যন্ত পাওয়া যায়নি। কিছু মাইনর AEFI দেখা যায় যেটা কিনা নিজেই 2-3 দিনের মধ্যে সেরে যায়, যেমন কিনা লোকাল পেন, রেডনেস, সোয়েলিং অ্যাট ইনজেকশন সাইট, ফিভার, ম্যালেজ, উইকনেস, এগুলো দেখা যেতে পারে। আমরা সেজন্য প্রতিটা যে ভ্যাকসিন হওয়ার পরে তাদেরকে তাদের বডি ওয়েট অনুযায়ী প্যারাসিটামল প্রোভাইড করতে পারি। এছাড়া আরেকটা যেটা মোস্ট কমন দেখা গেছে সিনকোপ। যেহেতু এই 14 থেকে 15 বছর মেয়েরা মানে মেনলি একটু ভয় এদের মধ্যে কাজ করে, নতুন ভ্যাকসিন, তারপরে আবার ওরা শুনেই ভয় পেয়ে যায়, সেক্ষেত্রে অনেকের ক্ষেত্রে সিনকোপ দেখা গেছে। সিনকোপটা মেনলি কেন হয় না, আমাদের ব্রেনের মধ্যে যদি ব্লাড সাপ্লাই যতটা যাওয়ার কথা হঠাৎ করে যদি তার কম ব্লাড সাপ্লাই পৌঁছয়, তাহলেই কিন্তু সিনকোপ অ্যাটাকটা দেখা যায়। সেক্ষেত্রে আমাদের বেডের ব্যবস্থা আছে, আমরা সেক্ষেত্রে পেশেন্টকে লেফট সাইডে টার্ন করিয়ে শুয়ে তার পায়ের দিকগুলো ওপর দিকে তুলে রাখলে কিছুক্ষণের মধ্যেই কিন্তু আমাদের এই সিনকোপের ব্যাপারটা ঠিক হয়ে যায়। এবং এই জন্য আমাদেরকে বলা হয়েছে যে একসাথে মোটামুটি 4 জন আসলে গার্ল চাইল্ড তাদেরকে বসিয়ে কিছুটা আশ্বস্ত করা, তাদের সাথে একটু কথা বলা, তাহলে তাদের ভয়টা অনেকটা কেটে যাবে। তারপরে আমরা ভ্যাকসিনেশনটা দিলে সেক্ষেত্রে তাদের ভয়ের ব্যাপারটা অনেক কম হবে এবং এই সিনকোপ অ্যাটাকটাও আমরা কম হতে পারে। যেহেতু ভয় থেকেই মেনলি এটা হতে পারে, সেই জন্য ওদেরকে একটু আশ্বস্ত করে ওদের সাথে একটু কথা টথা বলে তারপরে আমরা ভ্যাকসিনটা দেব। আচ্ছা, শুড দ্য গার্ল ওয়েট ফর 30 মিনিটস আফটার গেটিং দ্য HPV ভ্যাকসিন? অবশ্যই আমরা সেটা রুটিন ইমিউনাইজেশনের ক্ষেত্রেও করে থাকি। প্রতিটা ভ্যাকসিনের পরে আমরা পেশেন্ট পার্টিদেরকে বা পেশেন্টকে সাথে নিয়ে 30 মিনিট অপেক্ষা করতে বলি, যাতে কিনা কোনো রকম যদি AEFI দেখা যায় তাহলে আমরা সেখানে যাতে প্রম্পটলি ম্যানেজ করতে পারি, সেই জন্য আমরা পেশেন্টকে বসিয়ে রাখি। এক্ষেত্রেও তাই আমাদের ওয়েটিং এরিয়া মেনশন করা থাকবে এবং ভ্যাকসিনেশনের পরে 30 মিনিট তারা অপেক্ষা করবে, তারপরে তারা বাড়ি যাবে। আচ্ছা, এইটা যেহেতু মেয়েদের ক্ষেত্রে, তো একটা সমস্যা প্রথমেই হতে পারে, যদি মেয়েদের মেনস্ট্রুয়েশন চলে সেক্ষেত্রে কি আমরা ভ্যাকসিনটা দিতে পারি? সেক্ষেত্রে অ্যান্সার হবে অবশ্যই হ্যাঁ, আমরা ভ্যাকসিনেশনটা মেনস্ট্রুয়েশন চলাকালীনও দিতে পারি। শুধুমাত্র বলা হয়েছে সিরিয়াস কোনো ইলনেস বা হসপিটালাইজেশন ছাড়া আমরা কিন্তু সমস্ত ক্ষেত্রেই ভ্যাকসিন দেব। ছোটোখাটো মাথা ব্যথা, হালকা জ্বর আছে বা হচ্ছে যে 2-4 দিন আগে হয়েছে, এইসব ক্ষেত্রে হলেও আমরা ভ্যাকসিন দেব। এবং যদি কোনো সিরিয়াস ইলনেস থাকে বা হসপিটালাইজেশন হয়েছিল, যেহেতু 3 মাস ক্যাম্পেইন মোডে চলবে, আমরা কিছুদিন অপেক্ষা করে যাব, 1 সপ্তাহ পরে তাকে ডেটে ভ্যাকসিনটা দিতে পারবো। এক্ষেত্রে বলে রাখি, HIV পেশেন্ট, TB পেশেন্ট বা ক্রনিক যেই সমস্ত ইলনেসগুলো আছে সেই সমস্ত পেশেন্টরাও কিন্তু আমরা HPV ভ্যাকসিনেশন পাবে। এবং যারা HIV পেশেন্ট যদি থেকে থাকে এরকম কেউ, সেক্ষেত্রে বলা হচ্ছে যে তারা 3টে ডোজ যদি নেয় তাহলে ভালো, যেটা কিনা তাদেরকে তখন প্রাইভেট থেকে নিতে হবে, কারণ গভর্নমেন্ট সাপ্লাই আমাদের একটা ডোজই অ্যাভেলেবেল আছে।
আচ্ছা, অ্যান এলিজিবল গার্ল অ্যাট দ্য এইচপিভি ভ্যাকসিনেশন সেশন ক্লেমস দ্যাট সি ডাউট সি ইজ অলরেডি ভ্যাকসিনেটেড এগেনস্ট এইচপিভি ইন প্রাইভেট সেক্টর, হোয়াট টু ডু? না প্রথমে কি বলছে না, যদি কোনো এলিজিবল গার্ল বলে যে আমার এই ভ্যাকসিনেশনে ডাউট আছে যে আমার অলরেডি প্রাইভেট থেকে নেওয়া হয়েছে কিনা, তখন আমরা কি করব না, আশা উইল টেক হার টু দ্য ভ্যাকসিনেটার, সি উইল হ্যাভ টু ভেরিফাই হার রেকর্ডস থ্রু দ্য parent caregiver to ascertain whether she is vaccinated. If there is no evidence of vaccination, she can be vaccinated and her vaccination should be recorded in UIN. আচ্ছা, এক্ষেত্রে কি বলেছে না, আশা তাদেরকে ভ্যাকসিনেটারের কাছে নিয়ে যাবে এবং তারা ভেরিফাই করে দেখবে কিভাবে না, প্রথমে আমরা প্যারেন্টদেরকে কোয়ারি করব যে আপনার বাচ্চা কি এরকম ভ্যাকসিন কোনো পেয়েছে, যদি পেয়ে থাকে তাহলে তার কোনো ডকুমেন্ট থাকলে আপনাদেরকে দেখান, এবং তারা যদি কোনো প্রপার ডকুমেন্ট সেক্ষেত্রে দেখাতে না পারে তাহলে কিন্তু আমরা সেই বাচ্চাকে ভ্যাকসিন দেব, এবং সেই ভ্যাকসিন দেওয়ার পরে ইউইন পোর্টালে কিন্তু সেটা রেকর্ড করা হবে। আচ্ছা, এরকম হতেই পারে, ধরুন আমাদের এই ক্যাম্পেন মোডের টাইমে কোনো বাচ্চা এসে ভ্যাকসিন পেয়েছে, মানে ভ্যাকসিন নিল, কিন্তু তারপরে সে বলছে আমার কিন্তু প্রাইভেটে মনে হয় ভ্যাকসিন নেওয়া আছে, সেক্ষেত্রে কি মানে তারা তো ভয় পেয়ে যেতে পারে, তাহলে প্রাইভেটে নিয়েছে আবার যে আমরা ভ্যাকসিনেশন দিলাম। এক্ষেত্রে বলে রাখি যে মানে চিন্তা করার মতো কোনো কারণ নেই, হচ্ছে যে একবার ভ্যাকসিন পেলেও সেক্ষেত্রে প্রাইভেটে পেয়ে থাকলেও সে যদি আবার দ্বিতীয়বার ভ্যাকসিন পায় তার কোনো হেলথ প্রবলেম কিচ্ছু হবে না, তাদেরকে আশ্বস্ত করতে হবে যে এটা কিন্তু দুটোই কিন্তু আমার এইচপিভি ইনফেকশন প্রোটেকশনের জন্য কাজ করবে। যেহেতু প্রাইভেটে 3টা ডোজ অ্যাভেলেবেল আছে, সেক্ষেত্রে আমাদের সরকারিভাবে যদি আবার একটা ডোজ নিয়েও নেয়, কেউ যদি নিয়েও নেয়, সেক্ষেত্রে কিন্তু ভয়ের কিছু নেই, তাদেরকে এটা বলে আমাদেরকে আশ্বস্ত করতে হবে। আচ্ছা, যদি এরকম কোনো পেশেন্ট আসে যে ধরুন প্রাইভেট থেকে কোয়াড্রিভ্যালেন্ট ভ্যাকসিনেশনের একটা ডোজ পেয়েছে, বাকি দুটো ডোজের সময় সে কিন্তু এই ক্যাম্পেন মোডে এসেছে, সেক্ষেত্রে সে যদি বলে যে ফ্রি অফ কস্টে আমি বাকি দুটো ভ্যাকসিন নেব, তাকে কি আমরা ভ্যাকসিন দেবো? তখন তার অ্যান্সার হবে যে না, আমাদের গাইডলাইন অনুযায়ী আমরা যারা প্রাইভেট থেকে ভ্যাকসিনেশন নিয়েছে সেক্ষেত্রে তার বাকি ডোজ কমপ্লিশনের জন্য আমরা গভর্নমেন্ট থেকে দেবো না, সে যেটা প্রাইভেটে নিয়েছে তার বাকি শিডিউল দুটো ডোজও কিন্তু প্রাইভেট থেকেই তাকে নিতে হবে। যে এই এজ গ্রুপের মধ্যে থাকবে সে শুধুমাত্র সিঙ্গেল ডোজ গভর্নমেন্ট সাপ্লাই অনুযায়ী পাবে। আর একটা কোয়ারি কি না, ধরুন কেউ যদি বলে যে আমার হচ্ছে যে গার্ল চাইল্ড 9 থেকে 10 বছরের মধ্যে দুটো ডোজ প্রাইভেটে পেয়েছে, তাহলে আমরা এই কোয়াড্রিভ্যালেন্ট হচ্ছে যে ভ্যাকসিনটা কি ক্যাম্পেন মোডে পেতে পারি? তখনও অ্যান্সার একই কথা, না হবে, কারণ আপনার গার্ল অলরেডি এইচপিভি ভ্যাকসিনেশনে প্রোটেক্টেড, সেই জন্য আর নতুন করে তাকে রিভ্যাকসিনেট করার দরকার নেই। আচ্ছা, যদি কারোর হচ্ছে যে আইডেন্টিটি কার্ড না থাকে, এলিজিবল যে সমস্ত ক্রাইটেরিয়াগুলো আছে, তাহলে কি তার ভ্যাকসিনের ক্ষেত্রে কি করতে পারি না, ইন কেস অফ নন অ্যাভেলেবিলিটি অফ এনি এলিজিবল আইডি কার্ড ফর এজ ভেরিফিকেশন অফ গার্লস এজেড 14 ইয়ার্স, a parental undertaking should be taken and uploaded on UIN. সেক্ষেত্রে আমরা কি বলছে না, হচ্ছে যে আমরা বাড়ির লোকের কাছ থেকে কনসেন্ট নিয়ে তারপরে তাকে ইউইন পোর্টালে আমরা আপলোড করব। আচ্ছা, আরেকটা কোয়ারি যেটা হতেই পারে, পাবলিক এসে বলতেই পারে যেহেতু মেয়েদের ক্ষেত্রে ভ্যাকসিনেশনটা হচ্ছে, এটা কি কোনোভাবে ফার্টিলিটিকে বা বাচ্চা যে পরে নেওয়ার প্রেগনেন্সির ক্ষেত্রে কি কোনো এফেক্ট করতে পারে? সেক্ষেত্রে বলি যে এই ভ্যাকসিনটা আমাদের মেয়েদের ক্ষেত্রে ফার্টিলিটি বা বাচ্চা ধারণ ক্ষমতার যে প্রসেসটা, সেক্ষেত্রে কোনো রকমভাবে কোনো হ্যাম্পার করে না। শুধুমাত্র যারা প্রেগনেন্ট তারা এই ভ্যাকসিন নেবে না, আদারওয়াইজ যদি কেউ 14 to 15 ইয়ার্সের মধ্যে কেউ প্রেগনেন্ট থেকে থাকে তারা কিন্তু ভ্যাকসিন পাবে না, বাকি সবাই কিন্তু ভ্যাকসিনটা পাবে। এবং পরবর্তীকালে তারা বিয়ের পরে প্রেগনেন্ট হলে তাদের ফার্টিলিটিতে কোনো রকম কোনো এফেক্ট ফেলে না, এটা বারবার করে আমাদের বাড়ির লোককে আশ্বস্ত করতে হবে। এই সমস্ত কোশ্চেনগুলো তোমাদের সাথে যে আলোচনা করলাম, আশা করি এবার সেন্সিটাইজেশন করতে সুবিধা হবে। যা যা কোশ্চেনের সম্মুখীন আমরা হব সেগুলো আমরা এই অ্যান্সারগুলো জেনে নিয়েছি, আমরা পাবলিকদেরকে ভালোভাবে বোঝাতে পারবো।